ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারে অনার্সের যে ডিএসসিসি 7 পেপার রয়েছে এবং পাসেদের যে এমডিসি 5 পেপার রয়েছে, এই উভয় পেপারের জন্য একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। প্রশ্নটি হচ্ছে, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশনে তোমাদের এই প্রশ্নটি দিয়েছিলাম। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। ফিরোজ শাহ তুগলকের শাসনকাল দিল্লি সুলতানি ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে সাধারণ মানুষের কল্যাণ ও তাদের আর্থিক অবস্থার উন্নতির জন্য তিনি যে কাজগুলো করেছিলেন তা আর কোনো সুলতান এত সফলভাবে করতে পারেননি। তার রাজস্ব নীতি কৃষক ও কৃষিকার্যের বিস্তার ঘটিয়ে চাষিদের অবস্থার উন্নতি করেছিলেন। ঐতিহাসিক আফিফ তার তারিখি ফিরোজশাহী গ্রন্থে ফিরোজের রাজত্বকাল বর্ণনা করতে গিয়ে বলেছেন যে সেই সময় মানুষের বাড়িঘর, শস্য ভাণ্ডার, ধনসম্পদ, ঘোড়া ও আসবাবপত্র সব কিছুই সোনারূপার ছটায় ভরপুর ছিল এবং মানুষ সুখ ও শান্তিতে জীবন কাটাতো। যুদ্ধের ময়দানে তিনি তেমন সাফল্য দেখাতে পারেননি, কিন্তু মানুষের কল্যাণ আর রাজ্যের শান্তি ও উন্নতির জন্য তিনি তার টানা 37 বছরের শাসনকাল দিল্লি সুলতানি ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। প্রথম প্যারাটি বলে দিয়েছি, এবার পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। রাজ সিংহাসনে বসেই ফিরোজের প্রথম কাজ ছিল প্রজাদের বিশ্বাস ও আস্থা অর্জন করা। এটা অস্বীকার করা যায় না যে ফিরোজের মন ছিল উদার, কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি তার ছিল না। তিনি মালিকি মকবুলকে প্রধানমন্ত্রী পদে বসান এবং তাকে খান-ই জাহান উপাধি দেন। এই নতুন প্রধানমন্ত্রী ছিলেন তেলেঙ্গানার এক ব্রাহ্মণ, যিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন খুবই চতুর ও দক্ষ শাসক। তারই প্রচেষ্টায় ফিরোজ মোহাম্মদ তুগলকের শাসনকালের ভয়াবহ বিশৃঙ্খলা কাটিয়ে সেনাবাহিনী ও জনগণের সমর্থন ফিরে পেতে সমর্থ হন। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। ফিরোজ ইতিমধ্যেই অভিজাত ও উলেমাদের সমর্থন নিয়ে সিংহাসনে বসেছিলেন। তাই তিনি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন আনতে চেয়েছিলেন যাতে সাধারণ মানুষ আর অভিজাত ও ধর্মীয় নেতারা আর্থিক সুবিধা পান। এই কারণে তিনি প্রথমেই প্রজাদের সরকারি ঋণ মাফ করে দেন এবং বাজার দর কমানোর দিকে কড়া নজর রাখেন। আবার অভিজাত ও উলেমাদের সমর্থন পেতে তিনি জায়গির প্রথা পুনরায় চালু করেন। যদিও আলাউদ্দিন খিলজি একসময় অভিজাতদের শক্তি কমাতে এই প্রথা বন্ধ করেছিলেন। পরবর্তী প্যারা কী রয়েছে। যুদ্ধক্ষেত্রে ফিরোজ সাফল্য দেখাতে না পারলেও প্রজাদের আর্থিক অবস্থার উন্নয়নে তিনি যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছিলেন। প্রজাহিতৈষী নীতি আর জনকল্যাণই ছিল তার শাসন সংস্কারের মূল লক্ষ্য। ইতিহাসবিদ ডক্টর শ্রীবাস্তবের কথায়, ফিরোজ নিজেকে রাষ্ট্রের অছি মনে করতেন এবং প্রজাদের মঙ্গলই ছিল তার প্রধান দায়িত্ব। তিনি দিল্লি সুলতানি শাসন ব্যবস্থাকে এক প্রকার কল্যাণমুখী রাজতন্ত্রের রূপ দিতে চেয়েছিলেন। এর জন্য তিনি ঠিক করেছিলেন যে আগের শাসকের সময় নানা কারণে যে আর্থিক সংকট তৈরি হয়েছিল তা দূর করতে হবে। আফিফের বিবরণ থেকে জানা যায়, রাজস্ব ব্যবস্থা নতুনভাবে সাজানোর জন্য তিনি খাজা হিসামউদ্দিন জুনাইদ নামে এক আমিরকে নিয়োগ করেন। জুনাইদকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে ফসল উৎপাদনের পরিমাণ দেখে ভূমি রাজস্ব ঠিক করা যায়। প্রায় 6 বছর কঠোর পরিশ্রম করে তিনি সরকারের বাৎসরিক রাজস্ব 6,75,00,000 টঙ্কা হিসেবে নির্ধারণ করতে সক্ষম হন। এখানে এটা রাজস্ব হবে, ঠিক আছে? যেটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, ওটা বানানটা ঠিক করে নেও। তারপর দেখো কী রয়েছে। ফিরোজ শাহ তুগলক দেশের প্রচলিত 24 ধরনের কর তুলে দিয়ে ইসলামীয় শরীয়ত অনুযায়ী মাত্র 4টি কর চালু করেন। কী কী কর ছিল? খারাজ, জিকিয়া, 3 নম্বরে রয়েছে খামস এবং জাকাত। এর পাশাপাশি তিনি সাব নামে এক সেচ কর নিতেন। দেশের ব্যবসা বাণিজ্য যাতে সহজে চলতে পারে সে কারণে ফিরোজ চুঙ্গি কর বা শুল্ক কর তুলে দেন। ফসল উৎপাদনের 1/10 তিনি সেচ কর হিসেবে আদায় করতেন। তবে শুধু তাদের কাছ থেকে এই কর নেওয়া হতো যারা চাষের জন্য সেচের পানি ব্যবহার করতেন। এই সেচ কর থেকেই তিনি জনহিতকর নানা কাজের খরচ এবং সরকারের ব্যয় নির্বাহ করতেন। আফিফ তার লেখায় উল্লেখ করেছেন, ফিরোজ তার প্রশাসনের বহু কর্মচারী ও সৈন্যদের নগদ বেতনের বদলে জমি দেওয়ার ব্যবস্থা চালু করেছিলেন। তারপর দেখো কী রয়েছে। ফিরোজ শাসন ব্যবস্থাকে এক প্রকার জনহিতকর মিশনে রূপ দিতে চেয়েছিলেন।
তিনি জানতেন ভারতবর্ষের মানুষের জীবিকা কৃষির ওপরই নির্ভরশীল, তাই কৃষির উন্নতি করা ছিল তার এক বড় লক্ষ্য। অসেচভুক্ত জমিকে সেচের আওতায় আনতে তিনি এক বিশাল সেচ পরিকল্পনা গ্রহণ করেন, যা অনেকটা আধুনিক কালের মতোই সুপরিকল্পিত ছিল। তারিখ-ই মুবারক শাহী গ্রন্থে ফিরোজের এই সেচ প্রকল্পের বিশদ বিবরণ পাওয়া যায়। তারপর দেখো কি রয়েছে, তিনি এক বড় পূর্ত বিভাগ তৈরি করেন, যা রাজ্যে গৃহ নির্মাণ ও সেচ ব্যবস্থার কাজ সামলাতো। এই বিভাগের তত্ত্বাবধানে নতুন নতুন খাল খনন, পুরনো খাল মেরামত আর প্রচুর কূপ খনন করা হয়। ফলে বহু পতিত জমিও আবাদি জমিতে রূপান্তরিত হয়। ইতিহাসবিদ উইলসি হেগ তাই সব দিক বিবেচনা করে ফিরোজ তুগলককে ভারতবর্ষের সেচ পরিকল্পনার পথপ্রদর্শক বা জনক বলেছেন। তারপর বেলা দেখো কী রয়েছে, কৃষির পাশাপাশি ফিরোজ শহর গড়ার দিকেও সমান মনোযোগ দিয়েছিলেন। ঐতিহাসিকদের মতে তিনি প্রায় 3 শতাধিক নতুন শহর তৈরি করেছিলেন। তার শাসনকালে গড়ে ওঠা নগরগুলোর মধ্যে ফতেহাবাদ, হিসার, ফিরোজপুর, জৌনপুর এবং ফিরোজাবাদ সবচেয়ে উল্লেখযোগ্য। নগর নির্মাণের পাশাপাশি তিনি অনেক সরাইখানা, স্মৃতিস্তম্ভ, দিঘি, হাসপাতাল ও কূপ খনন করেছিলেন। ফিরোজাবাদ নগরটি তিনি যমুনা নদীর তীরে গড়ে তুলেছিলেন, যা পরে তার অত্যন্ত প্রিয় বাসস্থানে পরিণত হয়েছিল। তবে পরে তৈমুর লংয়ের আক্রমণে এই শহরটি ধ্বংস হয়। আজও দিল্লির লালকেল্লার দক্ষিণে ফিরোজ শাহ কোটলার নামে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। বাগান তৈরি করাও ছিল ফিরোজের বিশেষ শখ। তিনি আলাউদ্দিন খিলজির আমলের প্রায় 30টি পুরনো বাগান নতুন করে গড়ে তোলেন এবং দিল্লির আশেপাশে প্রায় 1200 নতুন বাগান নির্মাণ করেন। তারপরে দেখো, পুরাকীর্তি সংরক্ষণের ক্ষেত্রেও তার যথেষ্ট লক্ষ্য ছিল। ফিরোজ শাহ তুগলক পুরানো স্মৃতিস্তম্ভ আর প্রাচীন স্থাপনাগুলোও পুনঃস্থাপন করেছিলেন। তিনি বহু পুরনো মসজিদ, সমাধি আর ঐতিহাসিক ভবন মেরামত করেছিলেন, যেগুলো জীর্ণ হয়ে পড়েছিল। তিনি অশোক স্তম্ভগুলো পুনঃস্থাপন করেছিলেন, যা তিনি দিল্লি আর ফিরোজাবাদে নিয়ে গিয়ে স্থাপন করেছিলেন। এর মাধ্যমে তিনি ঐতিহ্য সংরক্ষণের আগ্রহ দেখিয়েছিলেন, যদিও অনেকেই বলেছেন এটা তিনি নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য করেছিলেন। পুরনো কাঠামো সংরক্ষণের এই প্রচেষ্টা মিস্ত্রি, শিল্পী আর শ্রমিকদের কর্মসংস্থান দিয়েছিল আর স্থাপত্য শিল্পের ধারাবাহিকতা বজায় রেখেছিল। টোপরা আর মিরাট থেকে আনা 2টি বিখ্যাত অশোক স্তম্ভ দিল্লিতে পুনঃস্থাপিত করা তার শাসনকালের বড় প্রকৌশল সাফল্য। ঠিক আছে, এখানে তোমাদের স্তম্ভটা আর অশোক স্তম্ভটা একসাথে হবে, এটা একটু মিস্টেক হয়েছে, তোমরা ঠিক করে নেও। ঠিক আছে, দিল্লি আলাদা হবে। পরবর্তী বেলা দেখো কী রয়েছে, জনসাধারণের মঙ্গলই ছিল ফিরোজ শাহ তুগলকের শাসনের মূল উদ্দেশ্য। সেই কারণে তিনি বিচার ব্যবস্থায় বড় পরিবর্তন আনেন এবং আইন কানুনকে সহজ ও মানবিক করে তোলেন। তার আগের শাসকদের সময়ে দণ্ডবিধি ছিল অত্যন্ত কঠোর ও ভয়ঙ্কর। কোনো অপরাধ হলে অপরাধীর পা, নাক, কান কেটে দেওয়া হতো, চোখ উপড়ে ফেলা, গলায় জ্বলন্ত সীসা ঢেলে দেওয়া, জীবন্ত অবস্থায় আগুনে পোড়ে মারা হতো। এছাড়া অঙ্গ প্রত্যঙ্গের শিরা কেটে ফেলা বা করাত দিয়ে দেহ কেটে ফেলার মতো নিষ্ঠুর শাস্তি দেওয়া হতো। কিন্তু ফিরোজ এই নৃশংস শাস্তিগুলো বন্ধ করে দেন। তিনি বিশ্বাস করতেন শাসনের লক্ষ্য মানুষের উপকার, অযথা নির্দয়তা নয়। তাই একমাত্র খুব বড় অপরাধ ছাড়া মৃত্যুদণ্ডও প্রায় বন্ধ করে দেন। এর ফলে রাজ্য শাসনের মধ্যে এক মানবিক দিক ফুটে ওঠে। ফিরোজের জনকল্যাণমূলক কাজের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল চিকিৎসার ব্যবস্থা। তিনি রাজধানীতে গরিব মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুযোগ দিতে দাতব্য হাসপাতাল তৈরি করেছিলেন। এই হাসপাতালগুলোকে সেই সময়ের ইতিহাসবিদরা দারুল সাফা, বিমারিস্তান ও শিকাখানা নামে উল্লেখ করেছেন। এই হাসপাতালগুলোতে ভালো চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা থাকতো। শুধু রাজধানী নয়, রাজ্যের অন্য এলাকাগুলোও এমন অনেক হাসপাতাল ছিল। মানুষের মঙ্গলের জন্য ফিরোজ আরেকটি দায়িত্ব নিয়েছিলেন। কেউ হঠাৎ মারা গেলে তার অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত খরচ সরকার দিত। এছাড়া গরিব মেয়েদের বিয়ের ব্যবস্থাও ফিরোজের এক উল্লেখযোগ্য দানশীল উদ্যোগ। অর্থের অভাবে যেসব মেয়ের বাবা মা বিয়ে দিতে পারতো না, তাদের বিয়ের দায়িত্ব রাষ্ট্র নিত। এই উদ্দেশ্যে তিনি দেওয়ানি খয়রাত নামে একটি বিশেষ দপ্তর গড়ে তুলেছিলেন। এই বিভাগ শুধু গরিব মেয়েদের বিয়ের নয়, অনাথ ও বিধবাদের আর্থিক সহায়তার কাজও করত। তারপরে দেখো কী রয়েছে, ফিরোজ শাহের জনকল্যাণ নীতির একটি বিশেষ দিক ছিল দাসদের প্রতি তার মনোভাব। তিনি বিপুল সংখ্যক দাস রাখতেন, কিন্তু তাদের প্রতি আচরণ ছিল সহানুভূতিশীল। তিনি তাদের বিভিন্ন হস্তশিল্প আর পেশায় দক্ষ করে তুলেছিলেন, যাতে তারা নিজেরা উপার্জন করতে পারে।
তিনি তাদের বিয়ের ব্যবস্থা করতেন, ঘর দিতেন, এমনকি কখনো কখনো জমিও দিতেন। অনেক ইতিহাসবিদ বলেন সে সময় দাস রাখা স্বাভাবিক হলেও ফিরোজ শাহ যেভাবে তাদের কল্যাণের দিকে নজর দিয়েছিলেন তা বিরলও ছিল। বলা হয় তিনি দাসদের দেখভালের জন্য দেওয়ানি বন্দেগান নামে একটি বিভাগ তৈরি করেছিলেন, যা তার শাসনকালের এক অনন্য প্রশাসনিক বৈশিষ্ট্য। ফিরোজ আধুনিককালের মতো বেকার সমস্যার সমাধানের জন্য কর্মবিনিয়োগ সংস্থার প্রবর্তন করেন। সুলতান স্বয়ং আর্থিক অবস্থা ও যোগ্যতা অনুযায়ী চাকরিতে বেকার যুবকদের এই সংস্থার মাধ্যমে বহাল করতেন। বেকার সমস্যার সমাধানই এক্ষেত্রে তার প্রধান উদ্দেশ্য ছিল। মোহাম্মদ তুগলকের মতো সুপণ্ডিত না হলেও ফিরোজ স্বয়ং বিধান ও বিদ্যানুরাগী ছিলেন। তার সময় সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল সে যুগে ইতিহাস সচেতনতা। মধ্যযুগের ইতিহাস রচনায় তার অবদান যে মহান একথা অনস্বীকার্য। তিনি স্বয়ং ফুতুহ-ই ফিরোজশাহী ও সিরাতে-ই ফিরোজশাহী গ্রন্থ রচনা করেন। নাগরকোট অভিযানের সময় কাংড়ায় প্রায় ১৩০০ সংস্কৃত গ্রন্থ ফিরোজের হস্তগত হয়। এই গ্রন্থগুলি আজাজউদ্দিন খালিদ খানি নামে জনৈক পারস্যের বিখ্যাত পণ্ডিতকে ফার্সিতে অনুবাদের দায়িত্ব দেন এবং অনুবাদিত গ্রন্থের নাম হয় দালাইল-ই ফিরোজশাহী। তারপরে দেখো, ফিরোজ বহু সংখ্যক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। বিদ্যালয়ের সঙ্গে প্রার্থনার ব্যবস্থাও করেছিলেন। জালালউদ্দিন রুমি নামে এক বিখ্যাত পণ্ডিত ফিরোজের আমলে একটি কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। আফিফ বলেছেন সরকারি কোষাগার থেকে ৩৬ লক্ষ টঙ্কা বিদ্বান ব্যক্তিদের জন্য ব্যয় করা হতো। ফিরোজ বিদ্বান ব্যক্তিদের সাম্রাজ্যের বিভিন্ন স্থানের জনসাধারণকে উপদেশ দেওয়ার জন্য বসবাস করতে উৎসাহ দিতেন। ফিরোজ শাহ তুগলক ছিলেন সেই বিরল শাসকদের একজন যিনি কঠোর শাসন আর মানুষের প্রতি মমত্ববোধকে একসাথে মিলিয়ে দিতে চেয়েছিলেন। যুদ্ধজয় আর শক্তি প্রদর্শনের যুগে তিনি প্রমাণ করেছিলেন যে শাসকের সত্যিকারের সাফল্য প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের সাথেই জড়িত। খাল খনন, নতুন শহর গড়ে তোলা, হাসপাতাল, বিশ্রামাগার, স্কুল আর রাস্তা সবই ছিল তার শাসন দর্শনের বাস্তব রূপ। তিনি বুঝেছিলেন জনগণের হৃদয় জয় করতে চাইলে শুধু আইন আর শক্তি যথেষ্ট নয়, দরকার মানুষের দৈনন্দিন প্রয়োজনের প্রতি দায়িত্বশীলতা। ইতিহাসবিদরা বলেন ফিরোজ শাহের এই কাজগুলো শুধু তার সময়কেই প্রভাবিত করেনি, পরবর্তী শাসকরাও তার উদাহরণ থেকে শিক্ষা নিয়েছে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও তার জনকল্যাণমূলক ভাবনা প্রমাণ করে মধ্যযুগের ভারতেও মানবিক শাসনের বীজ বপন হয়েছিল। আজকের দৃষ্টিতে ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কাজ আমাদের মনে করিয়ে দেয় ভালো শাসক মানে শুধু শাসনকর্তা নয়, সমাজের এক দায়িত্বশীল অভিভাবকও। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই এই অ্যান্সারটি নোট ডাউন করে নেবে এবং নোট ডাউন করে কিন্তু খাতায় দেখে প্র্যাকটিস করতে থাকবে, কারণ এক্সামের জন্য তোমাদের এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা পরবর্তী কোন ভিডিও চাও বেশি বেশি কমেন্টস করে জানাও, আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে এই অ্যান্সারগুলি শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।